শুরু হলো শোকাবহ আগস্ট। ৭৫-এর এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে। ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা। উত্তরাঞ্চলের নদ নদীর পানি এখনো বিপদসীমার ওপরে। পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে। ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। শিল্পাঞ্চল ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশ রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে জনগণকে সম্পৃক্ত করতে মোবাইল অ্যাপস নিয়ে এলো পুলিশ। নাম পরিচয় প্রকাশ না করে যে কেউ তথ্য দিতে পারবেন। এবং নাতনির ধর্ষণের বিচার চাইতে গিয়ে আসামি হলেন বৃদ্ধ দাদা। প্রাণ হারালেন থানা হাজতে। পুলিশ আত্মহত্যা বললেও স্বজনদের দাবি প্রকৃত আসামিকে বাঁচাতেই পরিকল্পিত খুন। প্রবাসীর সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। শুরু হলো শোকাবহ মাস আগস্ট। ১৯৭৫ সালের বেদনাবিধুর এই মাসের ১৫ তারিখে সপরিবারে হত্যা করা হয় স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৭৫-এর ১৫ই আগস্ট কালো রাতে ঘাতকরা বঙ্গবন্ধুর সহধর্মিণী ৩ ছেলেসহ পরিবারের ১৬ জনকে হত্যা করে। তবে দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ৪১ বছর আগে নিষ্ঠুর সে হত্যাযজ্ঞ বাঙালিকে যেমনিভাবে শোকে ভাসায়, তেমনি অভয় মন্ত্রে উদ্দীপ্ত হতেও শেখায়। বাঙালির হাজার বছরের পরাধীনতার শেকল ভাঙার মন্ত্র রূপিত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তো প্রতি বছরই যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে স্মরণ করা হয় এই মাসটিকে। আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠন এ মাস ঘিরে নিয়েছে নানা কর্মসূচি। এদিকে আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। এ সময় জাতির জনকের খুনিদের বিচারের দাবি জানান তারা। জ্বালানো হয় মোমবাতি। একই সঙ্গে জাতির জনকের রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। শোককে শক্তিতে পরিণত করার মধ্যে দিয়েই আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠন এই মাস ঘিরে নিয়েছে নানা কর্মসূচি। প্রধান নদ নদীগুলোতে পানি বাড়ায় টাঙ্গাইল ও গাইবান্ধার বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে পানি কমতে শুরু করায় কুড়িগ্রাম ও জামালপুরে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অধিকাংশ নদ নদীর পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। এদিকে কুড়িগ্রাম ও জামালপুরে বন্যার পানিতে ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর পানি বাড়ায় এলাসি লাউহাটি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দেলদুয়ার উপজেলার ২০টি গ্রাম। বসত ঘরে পানি উঠে যাওয়ায় দুর্ভোগে রয়েছেন বানভাসী মানুষ। বন্ধ হয়ে গেছে রান্নাবান্না, ভেসে গেছে গবাদি পশু ও ফসলি জমি। খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। আমাকে বড় কষ্ট হইতেছে, এই যে বাড়িঘর সব সরে সরে রাস্তাঘাটে রাখছি। আঙ্গুর তো আবার সব তলে গেছে গা। আমরা যে কোনো স্থানীয় জায়গা করুম সেই জায়গাটা নাই। বেড়িবাদ না অনেক আমাকে সব হয়ে গেল। এদিকে গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফুলছড়ি উপজেলায় বন্ধ রয়েছে ১০৯টি প্রাথমিক বিদ্যালয়। এদিকে বন্যা কবলিত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শরীয়তপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির অভাব। পানিবন্দী থাকায় চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারছেন না বানভাসী মানুষ। এলাকা এখন যে অবস্থা, আমাদের ওষুধপত্র দোকানের মতো বা কেনার মতো কোনো পয়সা করি নেই। রান্না করে খাইতে পারি না, আর রাত বাজারে মনে করেন যাইতে পারি না, রাস্তাঘাট ভাঙ্গা কি হয়ে গেছে। জামালপুরে বন্যার পানিতে রেল লাইন তলিয়ে গেছে। এতে দুদিন ধরে জামালপুর দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পানিতে ডুবে ইসলামপুর উপজেলার চর পুটিমারি এলাকায় 2 জনের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রামের 9 উপজেলার 728টি গ্রামের বাড়িঘর থেকে এখনও পানি সরে যায়নি। শনিবার সন্ধ্যায় উলিপুরের হাতিয়ায় 1 জন এবং রোববার দুপুরে চিলমারী উপজেলায় পানিতে ডুবে 2 জনের মৃত্যু হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় যেন দীর্ঘমেয়াদী ক্ষতি না হয় সেজন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। রোববার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ মেলার উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় যেসব এলাকায় বিদ্যুৎ কেন্দ্র, শিল্পাঞ্চল এবং অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে সেসব এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে উদ্বোধন করা হয় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ মেলার। পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পদক, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রয়োজনে স্পর্শকাতর অঞ্চলের জন্য নিতে হবে পরিবেশ রক্ষার বিশেষ পদক্ষেপ। যে সমস্ত এলাকায় বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছি, অথবা আমরা যেমন পায়রা সমুদ্র বন্দর করছি, আমরা কক্সবাজার মাতারবাড়িতে সেখানে আমরা এলএনজি টার্মিনাল বিদ্যুৎ কেন্দ্র করছি, কিন্তু ওই সব এলাকায়ও গ্রিন বেল্ট তৈরি করা একান্তভাবে প্রয়োজন। বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব। এই অঞ্চলগুলিতে জলাধার থাকতে হবে। যত শিল্পাঞ্চল হবে, যত আবাসিক এলাকা গড়ে উঠবে, প্রতিটি জায়গায় জলাধার থাকবে এবং ওখানে আমাদের বৃষ্টির পানি সংরক্ষণ হবে। সেইভাবেই ব্যবস্থা নিতে হবে। আমি আশা করি আমাদের পরিবেশও মন্ত্রণালয় এ ব্যাপারে একটু যথাযথ ব্যবস্থা নেবেন। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দুর্গত মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়াতে সব মহলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিককালে একটু বন্যা শুরু হয়েছে। বন্যাটা খুবই স্বাভাবিক আমাদের দেশে, তবে মাঝে মাঝে বন্যা খুব বড় আকারে আসে। কাজে বন্যা দুর্গত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়াবার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। বন্যার ফলে মানুষের যে ক্ষতি, সে ক্ষতিটা যাতে না হয় তার জন্য অনেক কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। এরপর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযান এবং শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে 16টি জেলার 14 লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত বলে জানান মন্ত্রী। এই ত্রাণ সামগ্রী নিয়ে যদি কোনো রকম টাল বাহানা হয়, কোনো রকম যে অভিযোগ আসে, তার কিন্তু ক্ষমা নেই। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। যারা জেলাতে কাজ করছেন তাদেরকে আমি আবার অনুরোধ করব, আপনারা আরো সক্রিয়ভাবে আপনারা কাজ করতে থাকেন। আমি দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। এই দুস্থ মানুষের পাশে দাঁড়াবার আজকে আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে জনগণকে সম্পৃক্ত করতে মোবাইল অ্যাপস হ্যালো সিটি নিয়ে এলো পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সিটি। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে অ্যাপসটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে এটি ফ্রি ডাউনলোড করা যাবে। নিজের নাম পরিচয় প্রকাশ না করেই জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, অস্ত্র ও বোমা, আন্তদেশীয় অপরাধ এবং মোস্ট ওয়ান্টেড ব্যক্তি সম্পর্কে সিটিকে তথ্য জানানো যাবে। চাইলে সন্দেহভাজন ব্যক্তি ও ঘটনার ছবি, ভিডিও এবং অডিও এই অ্যাপের মাধ্যমে কাউন্টার টেররিজম ইউনিটকে দেওয়া যাবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গিবাদ মোকাবিলায় আরো সক্ষম করে তুলতে সিটিকে ঢেলে সাজানো হবে। পুলিশ কাউন্টার টেররিজম ইউনিট যেটা আমরা শুরু করেছি, এটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আরো সুন্দরভাবে আরো ঢেলে সাজানোর জন্য আমরা সেই জায়গায় যাচ্ছি। সেইটাকে যে নেতৃত্ব দিয়েছেন তারই নেতৃত্বে আজকে এই এফসি উদ্বোধন হলো এবং এফসটি আমি মনে করি এফসির মাধ্যমে আমরা জঙ্গিদের সর্দারদের এবং তাদের অর্থায়ন যারা করে, তাদের সহযোগিতা করে, যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাদের খবর আমরা এই অ্যাপসের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে পাবো।
সাম্প্রতিক জঙ্গি হামলার পর বাংলাদেশের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় বিদেশিরা সন্তুষ্ট বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, যে কোনো বিদেশি সংস্থা বা ব্যবসায়ী নিরাপত্তা চাইলে বাংলাদেশ সরকার তা দিতে প্রস্তুত। জঙ্গি এবং সন্ত্রাস বৃদ্ধি করতে দিবে না, এটাকে প্রতিরোধ করার মতো দক্ষতা ক্ষমতা বাংলাদেশ সরকারের আছে। এটা ইট ইজ এ মেসেজ। এবং এইসব ব্যাপারেও তারা আমাদের পদক্ষেপের প্রশংসা করেছেন। ওনাদের নিরাপত্তার ব্যাপারে আমরা নিশ্চয়তা দিয়েছি যে কোনো সংস্থা যদি নিরাপত্তার ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য চায়, আমরা তাদের ব্যাপারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রবাসের সময় আরো থাকছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নির্বাচন ছাড়া এমপিরা সভাপতি হতে পারবেন না, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 60 দিনের মধ্যে আইন সংশোধনের নির্দেশ। এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ গেট এলাকায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ, বেশ কয়েকজন আহত। নাতনির ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো আসামি হলেন বৃদ্ধ দাদা, শেষে প্রাণ হারালেন থানা হাজতে। রাজধানীর আদাবর থানায় সংঘটিত এই ঘটনাটিকে পুলিশ আত্মহত্যা বলে দাবি করলেও পরিকল্পিত খুনের অভিযোগ করছেন স্বজনরা। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মাঝেও। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন তারা। থানা হাজতে বৃদ্ধ মুন্নাসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে পরিবারে, ফুঁসে ওঠে এলাকাবাসী স্বজনেরা। স্বজনরা জানিয়েছেন, আদাবরের মেহেদিবাগ এলাকার বাসিন্দা আব্দুল মুন্নাসের নাতনিকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে একটি পোশাক কারখানার কর্মকর্তাকে পুলিশের সোপর্দ করে এলাকাবাসী। এরপর দাদা মুন্নাসকে সঙ্গে করে মামলা করতে সন্ধ্যায় থানায় আসে নির্যাতিতা। স্বজনদের অভিযোগ, তার মামলাটি না নিয়ে আটক হওয়া গার্মেন্টস কর্মকর্তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের কথা বলে 2 দিন দাদা নাতনিকে থানায় আটকে রাখা হয়। শনিবার সন্ধ্যায় দাদার বিরুদ্ধে নাতনিকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। রোববার সকালে স্বজনরা থানায় গেলে পুলিশ জানায়, রাতেই আত্মহত্যা করেছেন মুন্নাস। আমার বাস্তির দর্শন করছে, এই জন্য গেছি আমার বাবা বিচার চাইতে। ওই জায়গায় পরে ওরা করছে, উল্টা আমার বাবার বাসায় দিছে। আমার বাবার রাইতে বাজার মাই যা, তারপরে এই মেডিকেলে নিয়ে ভর্তি হয়ে দিয়েছে। পুলিশ একবার কয় গিঞ্জি দিয়ে ফাঁস লইছে, একবার কয় স্টপ করে মারা গেছে। আমি গেলাম, গেলাম স্যার যে আপনি আমার বাপকে চালেন না কেন, আসামি ছেড়ে দিলেন। তখন বললো যে আপনার বাপ হলো আসামি। তবে স্বজনদের অভিযোগ প্রত্যাখ্যান করে পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে নাতনিকে ধর্ষণের ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেছেন মুন্নাস। ফরমাল অভিযোগ পেয়ে আমরা মামলা রেকর্ড করেছি গতকালকে সন্ধ্যা 7টায়, এবং আজকে তাকে আমরা ফরমালি কোর্টে প্রেরণ করতাম। সো এর আগেই রাতের বেলায় সে থানা হাজতে আত্মহত্যা করেছে। এদিকে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এলাকাবাসী। আমরা তো পাবলিক, আমাকে নিরাপত্তা দিব পুলিশ, আর পুলিশ আপাতত মানুষ মারা যায় কিভাবে? থানায় কি একজন আসামি, কয়েকজন আসামি থাকে একটা কাজ হয়েছে, তার মধ্যে সে আত্মহত্যা করে কিভাবে? রোববার নির্যাতিতা নাতনিকে আদালতের মাধ্যমে সেফ হোমে পাঠানো হয়েছে, আর মুন্নাসের মরদেহ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীরা যাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িত হতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নজরদারি বাড়াতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের বিদায়ী রাষ্ট্রদূত নাওয়েন কাং। যারা জঙ্গিবাদ নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে তারা জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন 14 দলের নেতারা। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা। রোববার গুলিস্তানে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তারা একথা বলেন। যে সম্পর্ক ছিল জঙ্গি সেই বাংলা ভাইয়ের সাথে, যে সম্পর্ক ছিল শাহেদ আব্দুর রহমানের সাথে, আজকে সেই একই সম্পর্ক তারা রক্ষা করছেন এই জঙ্গিদের সাথে। এই জঙ্গি যারা তারাই জামাত, আর তাদের সাথে বিএনপি মুসলিমও কিছু লোক। বাংলাদেশে জঙ্গি নামে যারা এই তৎপরতা চালাচ্ছে তাদেরকে নির্মূল করতে হবে, দমন করতে আমি বিশ্বাস করি না। পুলিশ আজকে সেই কাজটি করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সেই কাজটি করছে। যারা সমালোচনা করেন
তারা জঙ্গিদের উস্কে দিতে চান। যারা পুলিশের নির্মূল অভিযানের বিরুদ্ধে সমালোচনা করেন, কথা বলেন, তাদের বিরুদ্ধেও আমাদের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাবো। ৭১-এর ঘাতক যিনি এখনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে মৃত্যুর প্রহর গুনছেন জেলখানায়, তারা হচ্ছে বড় ভাই এবং তাদের আত্মীয় স্বজনরা হচ্ছে বড় ভাইয়ের বড় ভাই এবং সমস্ত অর্থ যোগানদাতা তারা, সমস্ত কিছুর পৃষ্ঠপোষকতা তারা করছে। এই ঘাতকদের পরিবার পরিজনের সবার আজকে এই জঙ্গিদের সহায়তার কাজে ব্যবহৃত হচ্ছে। তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়, বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়। এরা সংখ্যায় বেশি নয়, এরা যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকে আমরা চিহ্নিত করতেছি। আপনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে কোনো জঙ্গি থাকতে পারবে না, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি পদে সংসদ সদস্যদের থাকা সংক্রান্ত বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত আইন সংশোধনেরও নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কমিটি বাতিল ও ৩০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনেরও নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এ রায়ের ফলে এমপিরা পদাধিকার বলে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না, তবে নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদে আসতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী এতদিন একজন সংসদ সদস্য তার সংসদীয় এলাকার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেন। তবে গত ১ জুন এ বিধান অবৈধ ঘোষণা করে সংক্ষিপ্ত রায় দেন দেশের উচ্চ আদালত। রোববার ১২ দফা নির্দেশনা সহ প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায়। রায়ে ১ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন এবং ২ মাসের মধ্যে নির্বাচন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সংসদ সদস্যের অধিকার ধারা ৫, ১, ২ এবং বিশেষ কমিটি গঠনের ধারা ৫০ বাতিল। সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচনের নির্দেশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এ রায়ের ফলে পদাধিকার বলে সংসদ সদস্যরা এখন আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না, তবে নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদে আসতে পারবেন। মাননীয় এমপিরা ইলেকশনের মাধ্যমে থাকতে পারবে। এই জাজমেন্ট সকল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য, কলেজ এবং ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির জন্য প্রযোজ্য হবে। এদিকে এ রায়কে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা মনে করেন, পরিচালনা পর্ষদ নির্বাচন হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে। মহামান্য আদালতের নির্দেশনা আমাদের জন্য সুফল বয়ে আনবে, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সুফল বয়ে আনবে, কারণ আমাদের সংসদ সদস্যরা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেগুলোর থেকে তারাও মুক্তি পাবেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে বাসা ছাড়তে বাধ্য করা হচ্ছে ব্যাচেলরদের। ঢাকায় ব্যাচেলরদের বাসা ভাড়া পেতে আগে থেকেই ভোগান্তি ছিল, এখন সেখানে নতুন করে যোগ হয়েছে জঙ্গি ইস্যু। এ কারণে বাড়তি টাকা গুনেও বাসা পাচ্ছেন না ব্যাচেলররা। বাড়ির মালিকেরা বলছেন, শঙ্কামুক্ত থাকতে বাধ্য হয়ে তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন। তবে ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে আলাদা করে পুলিশের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছে ডিএমপি। আতিকুর রহমান তমালের রিপোর্ট। ধানমন্ডিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গড়ে তোলা হয় ছোট্ট এই হাউজিং সোসাইটি। উদ্দেশ্যটা বাণিজ্যিক, ব্যাচেলরদের কাছ থেকে ভাড়া পাওয়া যায় বেশি, কিন্তু বিধি বাম। কল্যাণপুরের জঙ্গি অভিযানের পর 7টি বাড়ির প্রায় ১৫০০ শিক্ষার্থীর সবাইকে একসাথে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। মানে মালিক কি বলছে যে এখান থেকে বের হয়ে যাওয়া, যদিও কোনো কারণ বলা হয়নি। সেসব বিষয়ে কথা বলতে রাজি নন মালিকদের কেউ। মালিক যেটা বলছে, আমাদেরকে বাসা না বলে বাড়িতে চলে যাও। পুলিশ যে ফর্মটার কথা বলছে, এই ফর্ম পূরণ করার সাপেক্ষেও কোনো বাড়িওয়ালা কিন্তু ভাড়া দিতে চাচ্ছে না। আমি 3 বছর এখানে থাকার পরও ওনার এই যে বিশ্বাসটা অর্জন করতে পারলাম না। নগর জুড়ে অসংখ্য বাড়ি ভাড়ার নোটিশ ঝুললেও থাকার জায়গা নেই ব্যাচেলরদের। আগে থেকেই রাজধানীতে ব্যাচেলরদের বাসা ভাড়া নিয়ে ভোগান্তি ছিল। সেখানে মরার উপর খাড়ার ঘা হয়েছে কল্যাণপুর, শোলাকিয়া আর গুলশানের ঘটনা। কল্যাণপুরে যে ঘটনাটা ঘটলো, তারপরে ওনারা আমাকে ফোন করে ডেকে নিয়ে আসছে যে আমরা ব্যাচেলর ভাড়া দেবো না, টাকা অ্যাডভান্স রিটার্ন দিয়ে। 18 বছরের নিচে হওয়ার কারণে আইডি কার্ড পাই নাই। আইডি কার্ড না পাওয়ার কারণে অধিকাংশ মালিকে আমাদের বাসা ভাড়া দিতে পারছে না। কয়েকটি ঘটনায় দেখা গেছে জঙ্গিরা মেস ভাড়া করেই থাকে। গুলশান ও কল্যাণপুরের ঘটনায় ভাড়াটিয়া সম্পর্কে পুলিশকে তথ্য না দেওয়ায় বাড়ির মালিককে আটক করা হয়েছে। সেসব কারণে বাড়ির মালিকেরা ব্যাচেলরদের নিয়ে শঙ্কায় আছেন। ব্যাচেলর না দিয়ে
ফ্যামিলি ভাড়া দেওয়াই উচিত সবার। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ভাড়াটিয়া যেই হোক তথ্য দিতে হবে পুলিশকে। বাসার মালিক তিনি কার কাছে ভাড়া দিবেন বা না দিবেন সেটা তার বিবেচ্য বিষয়। ওই বাসায় কে আছেন তার ঠিকানা বা পূর্ণাঙ্গ বৃত্তান্তটা আমাদের দরকার। তবে সব তথ্য দিয়েও মালিকের মন গলাতে পারছেন না ব্যাচেলররা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। রিও অলিম্পিকে অংশ নিতে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছাড়লেন শুটার আব্দুল্লাহ হেল বাকি। সেরা পারফরমেন্স করে ফাইনাল রাউন্ডে খেলার স্বপ্ন। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতাকারীদের বিজ্ঞানভিত্তিক যুক্তি তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার রাজধানীতে বিদ্যুতের প্রিপেইড মিটার বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। এ সময় সংশ্লিষ্টরা জানান, এ পর্যন্ত সারা দেশে 1,05,000-এরও বেশি প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। রামপাল নিয়ে আমরা বহুবার চেষ্টা করেছি, যারা অ্যাক্টিভিস্ট, বিশেষ করে এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, তাদেরকে নিয়ে আমরা এই বিদ্যুৎ ভবনে আমরা বসেছি তাদের সাথে। আমরা আশা করছি একটা সায়েন্টিফিক রিজন তারা দেখা যে রামপাল প্রজেক্টটা হলে পরে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু এখনো সেটার অপেক্ষায় আছি যে এই ধরনের বিদ্যুৎ প্ল্যান হলে কিন্তু এখনকার সময় যে টেকনোলজি ওরকম কিন্তু হার্মফুল হয় না, কিন্তু জায়গাটা দেখতে হবে যে সকল কারণে হার্মফুল হয় সেগুলো প্রিকশনগুলো আমরা নিয়েছি কিনা। দুর্নীতির 2 মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং ডেস্টিনি 2000-এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন 11 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 20 জুলাই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই 2 মামলায় শর্ত সাপেক্ষে রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের জামিন মঞ্জুর করেন। প্রায় 3,500 কোটি টাকা পাচার ও আত্মসাতের অভিযোগে 2012 সালের 31 জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় 2টি মামলা দায়ের করে দুদক। সরকারি দফতরে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিদের অনৈতিক দাবির কাছে জিম্মি হয়ে থাকেন অধিকাংশ কর্মকর্তা। আর প্রাতিষ্ঠানিক এই দুর্নীতি বন্ধ করা না গেলে সরকারি পরিষেবাগুলোতে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় বলে অভিযোগ করেছেন সরকারের শীর্ষ কর্মকর্তারা। দুদকের এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন তারা। নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের দুর্নীতি হয়ে থাকে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় আমি যে কথাটা বলেছিলাম যে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের হস্তক্ষেপটাই সবচেয়ে বেশি থাকে। ইল্লিগেল, আনএথিক্যাল প্রেসার আসে এবং সেগুলি আমরা অনেক সময় বলারও সুযোগ হয় না আমাদের। যার রিক্রুটমেন্ট সেই করে, যার রিক্রুটমেন্ট সে করলে সেখানে একটা অপব্যবহারের সুযোগ থেকেই যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকৌশল প্রণয়ন নিয়ে মত বিনিময় সভায় সরকারি দপ্তরে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে অভিযোগ করেছেন খোদ নিজ নিজ মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা। আর এর সঙ্গে জড়িত থাকেন রাজনীতিবিদরা বলে অভিযোগ তাদের। রোববার সরকারি দপ্তরে দুর্নীতি দমনে দুদকের কর্মকৌশল নিয়ে মত বিনিময় সভায় নানা অভিযোগ আর পরামর্শ উঠে আসে। যিনি পরীক্ষা দিয়েছে সেই ছেলে ফোন করে বলছে যে তাদের নিজেদের ক্যান্ডিডেট তাদেরকে ফোল্ডারে করে আলাদা কম্পিউটার যেটা টাইপ করা হবে ওইটা অলরেডি আগে টাইপ করা আছে। কতগুলি কমিউনিটি আছে আমরা জানি যে তাদের ইনকাম লেভেলটা অনেক হাই, কিন্তু ইনকাম ট্যাক্সের খতিয়ানে তাদের জমাদানের অঙ্কটা খুবই ছোট। প্রয়োজনীয় ইকুইপমেন্টস গুলি নাই, তার জনবল নাই, মোটামুটি তাকে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা হয়। আলোচনা সভায় দুদক চেয়ারম্যান বলেন, চাকরি আর বদলির ভয়ে সরকারি কর্মকর্তারা সমঝোতা করেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি ঠিক থাকে কারোর পক্ষে দুর্নীতি করা সম্ভব না, এটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি। ইট ইজ ইম্পসিবল। আমরা যে ভয় পাই, চাকরির ভয়, তারপরে বদলির ভয়, এ সকল ভয় থেকেই আসলে আমরা কম্প্রোমাইজ করি এবং আমরা দুর্নীতির এই কম্প্রোমাইজ করাটাই হচ্ছে দুর্নীতি। আলোচনায় সরকারি কর্মকর্তারা মামলার জট কমানো, দ্রুত শাস্তি ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের সময়ের মামলাগুলোতে পুনরায় দৃষ্টি দেওয়ার আহ্বান জানান। আমরা আশা করব যে দুদক সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে আনতে গিয়ে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার 3টার দিকে চট্টগ্রাম কলেজ গেট এলাকায় এ সংঘর্ষ হয়। এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 4 জন আহত হন। পুলিশ জানায়, দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ শেষে চট্টগ্রাম কলেজের সামনে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতা রনি ও টিনু গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালে পুলিশ সদস্যদের উপর হামলা চালায় ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কাউকে আটক করেনি পুলিশ। এবার প্রবাসীর খবর। কলকাতার ইন্দো বাংলা সোসিও কালচার অ্যাচিভার্স চ্যারিটি অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। রোববার কলকাতায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের 4টি অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় তার হাতে। এ সময় হ্যালো কলকাতার কর্ণধার আশিস বসাক জানান, দুই বাংলার মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় করতে প্রতি বছরই বিশিষ্টজনদের এই সম্মাননা দেওয়া হয়। এবছর ফজলে রাব্বি মিয়াকে এই অ্যাওয়ার্ড দিতে পেরে গর্বিত তারা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতের বিজ্ঞানী ডক্টর অরূপ মিত্র, যোগগুরু গৌরশঙ্কর দাস, আর্য সমিতির সম্পাদক স্বামী অজ্ঞানানন্দ এবং বাংলাদেশ উপদূতাবাসের প্রধান মিয়া মোহাম্মদ মাইনুল কবির। এখানে যারা গুলির জন্য এসছেন তাদের যে মানসিকতা, তারা বাংলাদেশের ডিপ্টি স্পিকারকে এইভাবে সম্মান দেবেন এটা আমি আশা করিনি। আমাকে এইভাবে সম্বর্ধনা দিয়ে এই ধরনের অ্যাওয়ার্ড প্রদান করলেন, আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। লন্ডনে তাজ অ্যাকাউন্টেন্টের নতুন অফিস চালু হয়েছে। ফিতা কেটে এর উদ্বোধন করেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন কারি ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান এমপি পল স্কালি। পরে তাজ অ্যাকাউন্টেন্টের অফিস পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, বিবিসিসির সিনিয়র ভাইস চেয়ার মুহিব চৌধুরী, মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান। বক্তারা বলেন, কমিউনিটির বাসায় তাজ অ্যাকাউন্টটি আর্থিক ব্যবস্থাপনায় বড় সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পারস্পরিক বন্ধন অটুট রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার প্রত্যয় নিয়ে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল নর্থ সাউথের বুকে বাংলাদেশ নামে মানচিত্র প্রদর্শনী অনুষ্ঠান। রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে খোলা চত্বরে শিক্ষার্থীরা বিশাল আকৃতির এই মানচিত্র প্রদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের খোলা চত্বরে 1000 শিক্ষার্থী লাল সবুজ রঙের টি শার্ট পরে সেখানে বাংলাদেশের মানচিত্র ফুটিয়ে তোলেন। এছাড়া এ সময় তাদেরকে লাল সবুজের প্ল্যাকার্ডও বহন করতে দেখা যায়। এ সময় তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করেন। মানচিত্র প্রদর্শনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও 22টি ক্লাবের সদস্য সহ মোট 5000 শিক্ষার্থী একসাথে জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত পরিবেশন করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে আরও 1400 সেনা সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গেল 15 জুলাইয়ের অভ্যুত্থান চেষ্টার পর সেখানে সরকারের যে ধরপাকড় অভিযান শুরু হয়েছে তাতে এ নিয়ে 3000 সেনা সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন এই অভিযান আরও জোরদার করার। তিনি আরও বলেছেন, সেনাবাহিনীর ওপর পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণ আনার জন্যই এই শুদ্ধি অভিযান চলছে। এর আগে রোববার সকালে তুরস্কে আবারও সেনা অভ্যুত্থানের চেষ্টার গুজব ওঠে। পরে রুশ গণমাধ্যম আরটি জানায়, এই গুজবকে কেন্দ্র করে তুর্কি সেনাবাহিনীর 7000 সেনা সদস্য সেখানকার ইনসারলিক বিমান ঘাঁটি ঘেরাও করে রাখে। রিও অলিম্পিকে অংশ নিতে ব্রাজিলের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শুটার আব্দুল্লাহ হেলবাকি। বিশ্বের সেরা শুটারদের সঙ্গে প্রতিযোগিতা করে পদক জেতাটা হয়তো দিবা স্বপ্নের মতো, তবে অনুশীলনের সঠিক প্রয়োগ ও খেলার দিনে পূর্ণ মনোযোগ থাকলে কোয়ালিফাই করে ফাইনাল রাউন্ড খেলাটা অসম্ভব কিছু নয় বলে জানিয়েছেন বাকি। কোচ ক্রিস্টেন ক্লাবস জার্নো বেশ আশাবাদী, রিওতে সফল হবেন বর্তমানে দেশের সেরা এই শুটার। অপেক্ষার পালা শেষ। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ রিও অলিম্পিকে অংশ নিতে ব্রাজিলের পথে শুটার আব্দুল্লাহ হেলবাকি। বাংলাদেশের যে 7 অ্যাথলিট রিও অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন তাদের মধ্যে সবার আগেই দেশ ছাড়লেন গ্লাসগো কমনওয়েলথ গেমসে রৌপ্যজয়ী এই শুটার।
অলিম্পিকের মেগা ইভেন্টে পদক জেতা বাংলাদেশি কোনো খেলোয়াড়ের কাছে যেন দিবাস্বপ্নের মতো বিষয়। তবে দেশ ছাড়ার আগে নিজের সামর্থ্যের বাইরেও যথাসাধ্য চেষ্টা চালানোর প্রত্যয় বাকির কণ্ঠে। আগে থেকে টার্গেটটা ছিল আমি কোটা প্লেস নিয়ে করবো, বা এর আগে যতগুলো গেমস করেছি সবগুলো গেমসে ভালো করবো। যে লাস্ট 3টা কোটা প্লেস করেছি, সেটা আমার প্রত্যাশিত রেজাল্ট হয় নাই। যাই হোক, আমি লাস্ট কয়েকদিন যেরকম প্র্যাকটিসটা করেছি 631 হচ্ছে আমার হাইস্ট স্কোর, বাট আমি 627 থেকে 28 মারতে পারলে আমি ফাইনাল উঠতে পারবো। গ্লাসগো কমনওয়েলথের রৌপ্যজয়ী বাকির কাছে প্রত্যাশাটা একটু বেশি। সাম্প্রতিক পারফরমেন্স আর কঠোর অনুশীলন তাকে স্বপ্ন দেখাচ্ছে ফাইনাল রাউন্ডে খেলার। মনোযোগ আর আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে তা অসম্ভব কিছু নয় বলেও মনে করেন এই শুটার। ডেফিনেটলি আমি আসলে আজকে একটা কম্পিটিশন হয়েছে, গত বৃহস্পতিবার একটা কম্পিটিশন হয়েছে, আমি 627 628 627 যদি করতে পারি তাহলে ফাইনালে চান্স পাওয়া যাবে। এদিকে শিষ্য আব্দুল্লাহ এল বাকিকে নিয়ে বেশ আশাবাদী কোচ ক্রিস্টিয়ান ক্লাবস-জন। বর্তমানে দেশের এই শুটারের যাত্রা সঙ্গী হচ্ছেন তার এই কোচ। বাকি বেশ পরিশ্রম করেছে সফল হওয়ার জন্য। আশা করছি রিউতে ও সেরা পারফরমেন্সটাই উপহার দিবে। শেষ 2-1 সপ্তাহে তার পারফরমেন্স আশা জাগা নিয়েছিল। তার কোয়ালিফাই করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। স্বর্ণ জিতলে 1 কোটি আর রৌপ্য জিতলে বাকিকে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা করেছে শুটিং ফেডারেশন। তা হয়তো সাধ্যের বাইরে, তবে কোয়ালিফাই করে ফাইনাল রাউন্ডে পৌঁছালেও তো অন্তত 10 লাখ টাকা পাওয়া যাবে। যেটাই হোক, ক্রীড়াবিদদের সবচেয়ে বড় আসরে দেশের মান রাখুক বাকি, এমনটাই সবার প্রত্যাশা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। শুরু হলো শোকাবহ আগস্ট। 75-এর এ মাসে বাঙালি হারিয়েছে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুকে। ধানমন্ডি 32 নম্বরের শ্রদ্ধা। উত্তরাঞ্চলের নদ নদীর পানি এখনো বিপদসীমার ওপরে। পানিবন্দী লাখ লাখ মানুষের দুর্ভোগ চরমে। 3-4 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতির পূর্বাভাস। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। শিল্পাঞ্চল ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে পরিবেশ রক্ষায় বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশ। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে জনগণকে সম্পৃক্ত করতে মোবাইল অ্যাপস নিয়ে এলো পুলিশ। নাম পরিচয় প্রকাশ না করে যে কেউ তথ্য দিতে পারবেন। এবং নাতনির ধর্ষণের বিচার চাইতে গিয়ে আসামি হলেন বৃদ্ধ দাদা, প্রাণ হারালেন থানা হাজতে। পুলিশ আত্মহত্যা বললেও স্বজনদের দাবি প্রকৃত আসামিকে বাঁচাতেই পরিকল্পিত খুন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক রবি ডিজিটাল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সম্পর্কে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।